সকাল 10টা। আজ খানবাড়ি একটু শান্ত হয়ে আছে, কারণ এ বাড়ি সব বাচ্চারা গিয়েছে স্কুল কলেজে। রাহার শরীর এখন মোটামুটি ভালো। জাহানারা বেগম বলেছিলেন ওকে স্কুল যেতে, কিন্তু পরাচর রাহা ভুং ভাং মাকে বুঝিয়ে দিয়েছে আজ তার পছন্দের পাকিস্তানি সিরিজের শেষ পর্ব আপলোড হবে ইউটিউবে। এতদিন এক একটা পর্ব দেখেছে, শেষটা আরাম আয়েশ না দেখলে এতগুলো দিন বৃথা যাবে না। জাহানারা বেগম রাগ করে চিল্লাচিল্লি করছেন, আমি কিছু জানি না, বাড়িতে তো তোর জম আছে। সে যখন জিজ্ঞেস করবে তার সামনে ঢং রসিক ফাজিবাজি মেয়ে। রাহা বেশ বুঝেছে মা কার কথা বলছে। মা চলে যেতেই বা ফাঁকা রুমে রাহা বিরক্তির সাথে বলে ওঠে, বললেই হলো। এই গন্ডার কি আমাকে খাওয়ায় না পড়ায়? ও আমি শুধু শুনতে চাই না। কে সে যে তাকে নামো নামো করে চলতে হবে? আমার পুরো আসছে খটাস একটা লোক। লিভিং রুমে টিভির সামনে বসে আছে রাহা, হাতে তার চিপস। সোফায়ও আরও কয়েকটা প্যাকেট পড়ে আছে, সব চিপস, চানাচুর, কয়েকটা ললিপট আর ক্রিম বিস্কুটের প্যাকেট। টিভিতে কার্টুনের চোখ ডুবিয়ে দিয়ে অপমানের চিপস খাচ্ছে। এমন সময় বাসায় প্রবেশ করলো সারহান। রাহাও টিভিতে, তার আশেপাশে তাকানোর সময় নেই। সারহান নরম সুরে গলা কেসে বলল, এক্সকিউজ মি, বাড়িতে কেউ নেই? রাহা চোখ টিভিতে তাকিয়ে থাকা কয়েকটা চিপস একসঙ্গে মুখে নিল। মুখ ভর্তি খাবার নিয়ে অস্পষ্ট সুরে হাতে ইশারাদের দেখিয়ে বলল, আছে উপরে রান্নাঘরে, আর গন্ডার আছে গন্ডারের রুমে। রাহার অবস্থা দেখে সারহান থোয়া হয়ে গেল, কপাল কুঁচকে তাকিয়ে রইল কেমন করে রাহার প্রাণে। বিহান শেষ এই বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে। এমন অবুঝ পিচ্ছি একটা মেয়ের কাছে আটকে গেল ক্যাপ্টেন বিহান আরবিদ খান। ওর মতো দায়িত্ববান, ডিসিপ্লিন খুঁজতে খুঁজতে একটা লোক শেষমেশ ইনম্যাচিউড একটা মেয়েকে পছন্দ করে বসলো। আর গন্ডারকে কোনোভাবে কি কথাটা ভাবতে চোখ দুটো বড় হয়ে এলো সারহানের। আচমকায় মুখ থেকে অফ্রন্ত স্বরে বের হয়ে এলো, হোয়াট? রাহাত চিপস খেতে খেতে বেখেয়ালিভাবে তাকালো ঘাড় বাঁকিয়ে। বিহান ভাই এর সেই বন্ধুকে এমন চোখ মুখে কুঁচকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রাহাও কপাল কুঁচকে এলো। পরক্ষণই বিষয়টা অনুধাবন করে জিহ্বা কাটলো সে। মনে পড়লো তো, কাল তো বিহান ভাই মেসেজ করে বলেছিল কাল আমার ফ্রেন্ড সারহান আসবে, তোকে যেন নিচে ঘুরঘুর করতে না দেখি। ভুলেও নিজের ঘর থেকে কাল বের হওয়ার চেষ্টা করিস না কিন্তু স্টিপিড। দ্রুত চিপস রেখে ওদের দাঁড়ালো মেয়েটা ভদ্রস্বরূপ মুচকি হেসে সামাল দিল। সামজাল সারহান ভ্রুমর মধ্যে গালে থাকা যন্ত্রের মতো আর উত্তর দিল না। আপনি সারহান ভাই তাই না? হ্যাঁ। রাহাত চিপসের প্যাকেটগুলি সরিয়ে দিয়ে হেসে বলল, বসুন না ভাইয়া। সারহান কোনো কথা বলতে পারল না, সে যেন একদম বোকা বনে গেল। প্রতিক্রিয়াহীনভাবে বসলো সোফায়। এমন সময় রান্নাঘর থেকে এগিয়ে এলো জাহানারা বেগম। কি রে, কার সাথে কথা বলিস? বলে তাকালেই পাশে। সঙ্গে সঙ্গে সারহান হাসি মুখে সালাম দিল। জাহানারা বেগম চিনলেন তাকে, তাই বসতে বলে তিনি ডাক দিতে গেলেন আফসানা বেগমকে। রাহাও হাসি মুখে সারহানকে বসতে বলল। ও হাসি মাখা মুখ দেখে সারহানও থোয়া হয়ে গেল। মেয়েটা আসলেই মারাত্মক কিউট। একটা বেবি ভাব থাকলেও দেখতে ভয়ঙ্কর সুন্দরী। বিহান কি এই কারণেই এই মেয়েটার জন্য এত প্রাকৃত হয়েছে? একজনের কড়া নিষিদ্ধ জ্ঞান উপেক্ষা করে রাহা আরাম করেই সারহানের সাথে কথাবার্তা বলতে লাগলো ওই সোফাতে বসে। সারহানও ওর সাথে কথা বলতে বলতে চিন্তা করতে লাগলো, মেয়েটাই একদম সহজ সরল, একটু বাচ্চা স্বভাবের, তবে বেশ কিউট আর মিশুক। আফসানা বেগম নাস্তার দিকে দিয়ে গিয়েছেন। সেগুলি খাওয়ার ফাঁকে কথা বলতে বলতে হঠাৎই সারহানের নজর গেল 2 তলার দিকে। করিডোরে রেলিং ধরে কেমন বিক্ষিপ্তভাবে জ্বলন্ত চোখ নিয়ে তাকিয়ে আছে। আস্তে আস্তে প্রিয় বন্ধু এমন ভয়ঙ্কর হিংস্র রূপ থেকে আটকে ওঠে ছেলেটা। চমকে গিয়ে কেঁপেও ওঠে নির্দোষ সারহান। ভীত চোখে আগুন লাল বিহানের মুখের দিকে অসহায় ফোঁস করে তাকিয়ে রইল, যেন তার করুণ চাহনি আর চোখ মুখ বলতে চাইছে, বিশ্বাস কর ভাই, আমি নির্দেশ কচি বাচ্চা। তোর ব্যক্তিগত মানুষটা আমার সাথে খপ্পর জুড়েছে, আমার কোনো দোষ নেই। মারিস না ভাই। সারহানকে মুখে তাল দিতে দেখে আচমকায় রাহাও তাকায় উপরের দিকে। বিহান ভাইকে আক্রোশের সাথে কটমট করে তাকিয়ে থাকতে দেখে আটকে উঠল সে। বিহানের লাভার মতো ফুটতে থাকা চোখগুলি দেখে ঘাবড়ে গেল রাহার কোমরতানু। ভয়ে শিরশির করে শরীরটাও। এই রে, গন্ডারটা আবার কি হলো? নিশ্চয় কথা শুনে বলে রেগে
টকবক করছে, এখন কি মারতে আসবে নাকি? ভয়ে হেঁচকি উঠে গেল ওর। কিছু বলতেও আগে বলে উঠল, ভাই বিহান, তোকে চিবিয়ে খেতে ফেলবো ইডিয়েট। গলা শুকিয়ে কাঠ। রাহার পারে না পাখির মতো উড়াল দিয়ে বজ্জাত খটাস লোকটার সামনে থেকে চলে যেতে। শুকনো লোক ঢোক গিলল। মৃদু কম্পিউটার শরীরটা নিয়ে থেমে থেমে বলল, ও ওই আমার ডোরা বাগানে চলে গিয়েছিল। এত পাজি হয়ে গেছে, কথা শুনেই না। ডোরা মা, আম্মা কোথায় তুই আমার সোনা বাচ্চা? বলতে বলতে বিহান ভাই এর দিকে চোরা চোখে তাকাতে তাকাতে এক দৌড়ে দরজায় বের হয়ে গেল। সারহান হতভম্বর মতো দেখলো বিষয়টা। ওকে হেবালাবার মতো তাকিয়ে থাকতে দেখে বিহান ঝাপসানো চোখ তাকিয়ে ক্রুদ্ধস্বরে বলল, অ্যান্ড ইউ বাস্টার্ড, কাম টু মাই রুম। বিহানের অভয় দেখে সারহানও ভয় পেল। ঢোকও গিল ভীষণ অসহায়ভাবে। পরক্ষণে দেখলো বিহান হাতের মুঠোয় শক্ত করে ক্ষিপ্ত ভঙ্গিমায় দাঁত কটমট করে বলল, রুমে আয় শুধু তুই। সারহানের অবস্থা নাজেহাল হবে। চোখ মুখে ভীতু ভাব উপচে পড়তে লাগলো, যেন পানিতে কুমির। ঠান্ডা বাঘের অবস্থা। দরজার বাঘের রুমে যেতেই হবে। আবার গেলে আজ যেন ওই বিহান আর 12টা বাজছে, তাতে কি বিন্দুমাত্র পরিমাণ সন্দেহ নাই। অসহায় ফকিরের মতো তাকিয়ে রইল সেই বিহানের দিকে, যেন বলতে চাইছে, এইবারের মতো মাপ ভিক্ষা দে বাপ। বিহান হিংসা ক্ষোভে চাহনিটা ছুড়ে দিয়ে নিজের ঘরের দিকে ছুটল। শামজাহান আশেপাশে তাকিয়ে নিজেকে ধতস্থ করার চেষ্টা করলো। তখনই দেখতে পেল রাহা মেইন দরজার ভেতরে গাল ঢুকিয়ে উকিঝুঁকি করছে বিড়ালের মতো। বিহানের ভয়ে বোধহয় মেয়েটাও ভিতরে ঢুকতে পারছে না। বিহানের সাথে এই মেয়েটা কেমনে কি? এই বাচ্চা মেয়েটা ওই রাগচড়া বিহান আতঙ্কের দিকেই মেরে ফেলবে। আদর করবে কখন? ভয় নিয়ে সারহান ভিতরে ঘরে ঢুকতে কোথা থেকে চিলের মতো এসে ছো মেরে ওর কলার ধরে নিল বিহান। লাভার মতো টকবক করতে ফুটতে থাকা চোখের দিকে তাকাতে সারহান জমে গেল। ক্রোধে হিস করা ওর ধ্বনি শুনে আতঙ্কে গিলল সারহান, ভাইয়া, আমার ধর্মের ভাই তুই। বিশ্বাস কর, তুই কলিজার টুকরা দিয়ে আমি তাকাই নাই। ভোলা নিষ্পাপ মানুষ আমি। আমারে তোর টুনটুনি পাখিটা ফায়সা দিয়েছে। হোয়াট? আমার সাথে খপ্পস লাগছে। নাগাদ বাচ্চা, আমি আর কি কে 2টা কথা অপরাধে আসামি আমারে বানাইস না। তুই করিস না ভাই, মাপ কইরা দিয়ে আমারে। রাগে শরীর জ্বলে যাচ্ছে বিহানে। দাঁতে দাঁত চিবিয়ে হিস করে বলে, হামারি বাচ্চা, কাল ওয়ার্নিং করেছিলাম না ওর দিকে তাকাবি না? আর তুই সোজা কথা শুরু করেছিস বাস্টার্ড। ইচ্ছে তোর কণ্ঠ একেবারে চেপে ধরে নিঃশ্বাসটাই বন্ধ করে দিই। সারহান কেঁপে ওঠে। মনে মনে ভাবে, সামান্য একটা মেয়ের জন্য তার বন্ধু ঠিক কতটা অবসেশন হয়ে এমন বেপরোয়া হতে পারে। কোন লোভের উন্মাদ হয়ে কথা বলার অপরাধে গলা চেপে ধরতে চায়, তাও আবার নিজের বন্ধু। সারহানের মুখের কথা হারিয়ে যায়। দেখতে পায় বিহান রাগান্বিত হয়ে একের পর এক নিঃশ্বাস নিচ্ছে। দেখে বোঝা যাচ্ছে ওর স্বাভাবিক নেই, বড্ড অস্বাভাবিক ওর আচরণ। সারহান শান্ত কণ্ঠে বলে, রিল্যাক্স ইয়ার, তুই শান্ত হ। আমি জাস্ট ওর সাথে কথা বলেছিলাম, একটা নর্মাল। তুই হাইপার হচ্ছিস কেন? রাস্কেল কোথাকার, ও শুধুই আমার। তুই কোথা কেন বলতে যাবি তুই এই মুহূর্তে? সারহান নিজের উত্তরা হারিয়ে ফেললো। কি জবাব দিবে বুঝলো না। তার বন্ধু ওর হাঁটু বয়সী বাচ্চা মেয়েটার জন্য একটা রেপারেন্ট তাও তো কখনো কল্পনাও করেনি। তাহলে বলতে চাইছিস ক্যাপ্টেন বিহান আরবিত ও বাচ্চা একটা মেয়ের জন্য একেবারে ক্রেজি? ওর জন্য শুধুই আমি উন্মাদন নয়, হিংসাও হতে পারে। ক্ষিপ্ত গলাতেই বলল বিহান। একটু থেমে বলল আবারও, ওর দিকে কেউ তাকালেও হিংসে আমার শরীর পুড়ে যায়, দগ্ধের মতো জ্বলে যায়। সাপের মতো হিস করে বিহান। তুনা খান রাহা কেবল আমার। ও আগাগোড়া সবটাই আমি ক্যাপ্টেন বিহান আরবিদ খানের। শুনেছিস তুই? শুনেছি ভাই, কিন্তু তার জন্য কি আমাকে মেরে ফেলবি? গলায় ভীষণ ব্যথা পাচ্ছি। বিহান কটমট করে আরেকটু চেপে ধরে কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরপর ছাড়লো। ফোঁস করে দম নিয়ে বলল, সারহান ভাই, তুই ওর জন্য এত স্পামস রেট আমি জাস্ট ভাবতেই পারছি না। হারামির বাচ্চা, তোকে ভাবতে বলেছে কি শালা? ওকে তুই কল্পনাতেও আনবি না। ওকে তুই ভাববি এই কতটা ভাবতে যাস না। বোকা হয়ে গেল সারহান। কিসের মাঝে কি ঢোকাচ্ছে এই ছেলে? আরে ইয়ার, আমি তো কেবল। শাট আপ সারহান, মেজাজ চটে গিয়েছে। ও নিয়ে একটা কথাও বলবি না। আমি এখন তোকে জাস্ট খুন করে ফেলবো। যা বাবা, আমি কি করলাম? আর আমার উপর এত চড়ছিস কেন বাস্টার্ড? ওকে তো পছন্দ হয়েছে, এটাই কি আমার তোর ওপর ক্ষিপ্ত হওয়া যথেষ্ট কারণ নয়? সারহান আজব হয়ে গেল।
হাবলার মতো তাকিয়ে রইল ড্যাব ড্যাব করে। বিহান বলল এবার, আর হারামজাদার বাচ্চা, ব্লাডি ফুল, তুই সেটা আমার সামনে স্বীকার ও তো করেছিস। স্তট কণ্ঠে বলল সারহান, তো আমি কি জানতাম নাকি ওর আগেই থাইকান মানে ভেতর ঢুকে রাখাছোস। আমি তো সরল মনে সত্যি কথাটাই বললাম, বাকি কথা আর বলতে পারল না সারহান। তার আগে বিহানকে খোপাটে ঘাসের মতো এগিয়ে আসতে দেখে এক দৌড়ে দরজার কাছে চলে গেল। আতঙ্কিত স্বরে বলল, মারিস না ভাই, ভুল হয়ে গিয়েছে। কান ধরছি, কসম ধরছি, এই জীবন থাকতে তোর টুনটুনি পাখি কলিজার টুকরা তোর বাচ্চা প্রয়াসের দিকে ভুল নজরে তাকাবো না। ভুল আর সঠিক কি কিরে হারামের বাচ্চা, আবার ওকে তোর সামনে দেখলে তোর চোখ দুটো উপড়ে ফেলবো আমি। ঘাড়টা একদম ভেঙে দিব, যেন মাথায় না তুলতে পারিস। ভাই রে ভাই, তোর মতো চাচাতো বোনের প্রতি এতটা ডিসপারেন্স হতে আমি কাউকে দেখিনি। শালা তুই একটা জিনিস, বিয়ে হলে মনে হয় ওরে নিয়ে কলিজার টুকরো চলাফেরা করবি। বিয়ে করলে মানে কি, আমি বিহান সব তছনছ করে হলে ওকে বিয়ে করবই। হলোই রে, প্রশ্ন আসে না, হবেই। বলতে বলতে বিহান ওয়াশরুমের দিকে যেতে লাগলো। সারহান টিপ্পনি গলায় মৃদুস্বরে বলে উঠল, ভাই, বাসর ঘরের দরজা জানালা কয় মাস পরে খুলবি? বিহান হয়তো জবাব দিয়েছে ফিস ফিস করে। সারহান স্পষ্ট সেটা শুনতে পেল না, কিন্তু তার মনে হলো বিহান বলেছে আজীবন। রাহা লতিফা বেগমের পায়ের কাছে বসে আছে। উনি ছাতা দিয়ে সুপারি কাটছে। রাহা দুই গালে হাত দিয়ে দাদির পায়ের কাছে টুলে বসে আছে। তবুও চঞ্চল রাহা স্থির নেই, পা দুটো অনবরত নাড়িয়ে চলেছে, মনোযোগ দিয়ে দেখছে সুপারি কাটার জন্য। হঠাৎই বলে উঠল, দাদি আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। না দাদুমণি, আরে দাও না, তুমি বুড়ো মানুষ, আমি এত তরতাজা, তোমার একটা নাতনি বসে থাকতে তুমি কাটছো, এটা তো নেওয়া যায় না। বলো, আমার কাছে দাও। রাহা হাত বাড়িয়ে সেটাও নিতে গেলে লতিফা বেগম সরিয়ে নেয়। আমার কোনো শখ নেই তোমার বাপ চাচা বকা শোনার, তার উপর বাড়িতে আছে আরেকজন নবাব, আমাকে কথা উপর বসিয়ে দেবে। আমার সুপারি কাটতে গিয়ে তোমার হাত কাটার কোনো দরকার নেই দাদু। রাহার মুখটা গোমরা করে বসে রইল, আর চোখে তা দেখে বলল লতিফা বেগম, মন খারাপ না? বিহান দাদুভাই কোথায় আছে? আশ্চর্য, ওই গন্ডার কোথায় আছে আমি কি করে বলবো? রাহা দাদুমণি, তা নয় তো কি, সে তো একটা গন্ডারি, সে আস্তে একটা জাদরে, সবসময় আমার উপর মাতলামি করে। সে কি আমার অভিভাবক নাকি? অবশ্যই মানি না আমি ওনাকে অভিভাবক বলেই হলো নাকি? আমার বাবা মা নেই, ওরা থাকতে উনি কি আমাকে আদেশ করবে, সব কিছুতে জোর করবে? কারণ সে তোমার সর্বোচ্চ ভালো চায়, তোমার জীবনের সবচেয়ে আপন মানুষ। সবসময় আদর করত লতিফা বেগম তাকালেন নাতির মুখের দিকে। মুখ ফসকে বলা কথাটা রাহাও চমকে গেল। অনাহায় কি বলে ফেললো এটা। সঙ্গে সঙ্গে দুই হাত চেপে ধরল নিজের মুখে। দাদির ঠোঁটে টিপে হাসি দেখে বেশ লজ্জা পেল মেয়েটা। রসিকতার সুরে বলল, দাদি, তা কেমনে তো আদর করতো আল্লাদি। লজ্জায় তুলে গাল দুটি তার লাল হয়ে গেল। বুড়ি বাড়াবাড়ি করো না। আর আমি তো বলতে চাইছিলাম ভালো ব্যবহার করতো, এ আর কি। হাঁসফাঁস করলো মেয়েটা। লতিফা বেগম আরেকটু খোঁচাতে বললেন, ও আমি তো আরও ভাবলাম এই আদর মানে আর অন্য আদর। ওই যে ঘরের ভেতর বুড়ি তুমি নষ্ট হয়ে গিয়েছো, তুমি একটা খারাপ বুড়ি। উনি আমার চাচাতো ভাই লাগে, তাতে কি? আপন ভাই তো আর নয়। ওনার এই কথাটাই একেবারেই থোয়া বানিয়ে দিল রাহাকে। মূর্তির মতো প্রায় বসেই রইল মেয়েটা। দাদি কি বলতে চাইলো, ভাবনাগুলিও যে তার থেমে গিয়েছে। লতিফা বেগম আর একটা আস্তে শুকনো সুপারির ধরানো সত্তার মাঝে দিয়ে চাপ দিলেন। গ্যাচাং করে শব্দ হয়ে সুপারিটা দুই ভাগ হয়ে গেল। সেটা আবার ঘুরিয়ে ছটাঙ্গ মাঝখানে রেখে দুই টুকরো টুকরো করতে করতে তাকিয়ে দেখলো থ মেরে বসে থাকা নাতনির মুখের দিকে, যেন ওনার কথায় তার ভাবনা থামিয়ে দিয়ে এভাবে তাকে চুপ করিয়ে দিয়েছে। চালাক মহিলা বা কাঠতে হাসলেন, আর একটু উস্কো দিতে সুপারি কাটতে কাটতে বললেন, চাচাতো খালাতো ভাই বোনের মাঝেও বিয়ে হয়। এই দুনিয়ার কত মানুষ নিজেদের মাঝে সম্পর্ক করেছে। আপন চাচাতো মামাতো ভাই বোনের সাথে বিয়ে শাদী কত হয়েছে, তা কোনো হিসেব আছে? এখন এসব কোনো বিষয় না। আপন চাচাতো মামাতো খালাতো ভাই বোনেদের অহরহ বিয়ে হচ্ছে কেন? আমাদের নিজেদের ভেতরে তো এমন 2-3টা সম্পর্ক হয়েছে। আর ভাইপো তার আপন খালাতো বোনকে বিয়ে করেছে বছর 4 আগে। না দাওয়াত খেলি
রাহার মুখে ভাষা হারিয়ে গিয়েছে, অনুভূতি শূন্য পাথরের মতো জমে গিয়েছে, চোখের পাতাগুলিও যেমন সামান্য নড়ছে না। তার সমস্ত চিন্তা চেতনা ভাবনায় যেন দাদির একটা কথাতে গিয়ে আটকেছে। চাচাতো খালাতো ভাই বোনদের মাঝেও বিয়ে হয়, এছাড়াও আর দুনিয়ায় কোনো চিন্তা ভাবনা কল্পনা বিন্দুর পরিমাণ জায়গাও পাচ্ছে না তার শত মস্তিষ্কে। এই একটা কথা মস্তিষ্কে অনবরত নাড়ছে। দাদি কি বোঝাতে চাইছে হঠাৎ এমন কথাই কেন বললো? দূরে কোথাও হয়তো রাহারের ধ্যানে তাকিয়ে আছে, নিজে জানে না, শুধু অপলক দৃষ্টিতে নিক্ষেপ করে আপন মনে এই কথাটা ভাবছে। আস্তে আস্তে নিঃশ্বাসের ঘন হঠাৎ বেড়ে যায় শুরু করেছে, তার ভেতরটাও আবার কেমন অস্বস্তি অস্বস্তি করছে। অশান্তি সারা শরীর বোধহয় দখল করে নিতে চাইছে। সর্বনাশ, ওই গন্ডার কথা ভাবতে বসলো ভেতরেও এর এত অশান্তি কেন হয়? এত তোলপাড় শুরু হয় কেন ওখানে? কিসের এই ব্যাকুলতা, অস্বস্তিতা আর হাঁসফাঁস? রাহা অনুভব করলো নিজ কল্পনায় বোধহয় অনেক দূর এগিয়েও গেল। চোখের সামনে ভেসে উঠল সুঠাম দীর্ঘদেহী সদা গম্ভীর তীক্ষ্ণ নজরে সুদর্শন বিহান ভাইকে, যাকে একবার দেখলে চোখ ফেলানো যায় না, যাহার অস্তিত্ব অশান্তি নিয়েও তাকিয়ে থাকা যায়। লতিফা বেগম ভাবুক নাতির দিকে তাকিয়ে গলা কালসের, তাতেও কাজ হলো না। রাহা তার শরীর ছুঁয়ে দিয়ে বেশ স্বাভাবিকভাবেই বলল, তোর পাশে থাকা সুপারি কৌটাটা দিয়ে আহ্লাদি। রাহা থরবর খেলো, খানিক অস্বস্তিতে দমাট আটকে রাখলো কিছুক্ষণ। সামনে দাঁড়ির চোখের দিকে আর চোখ মেলাতে পারছে না। কেন রকম হাতে কৌটাটা তুলে দিল লতিফা বেগম। নাতিকে পরখ করে বুঝলেন কিছুটা। টুকরো সুপারি গুলি কৌটের ভেতর রাখতে রাখতে বললেন, সময়ের কাজ সময় থাকতেই করতে হয়, না হয় হারিয়ে গেলে দুঃখের শেষ থাকে না। রাহা জিজ্ঞাসা দৃষ্টিতে কুঁচকে তাকিয়ে প্রশ্ন করে উঠল, কি বলে? লতিফা বেগম জবাব দিলেন না। সুপারি কৌটাটা পানে বাটায় রাখতে রাখতে বললেন, দাদুমণি, তোর মনে আছে ছোটবেলায় পান খাওয়ার জন্য তুই কি করতি? রাহার উত্তরে বলল না, কেমন চোখে তাকিয়ে রইল দাদির পানে। এরপর বললেন তিনি নিজ থেকে, ছোটবেলা তুই পান খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতিস, আমার মুখে পান দেখলে দৌড়ে চলে আসতিস, ঠোঁটগুলি লাল হয়ে থাকতো, আমার মুখের আঙুল ঢুকিয়ে হক করতি মুখ খোলার জন্য, আমার চিবানো প্রাণী মুখে নিয়ে কুটকুট করে খেতি আর হাসতি। এটা তোর অভ্যাসে হয়ে গিয়েছিল, প্রতিদিন একটু না একটু আমার মুখ থেকে পান খেয়েছি। এর জন্য তোর বাপ চাচা যে কত বকাবকি করলো আমায়। আর বিহান দাদু ভাই তোর ঠোঁট লাল দেখে সে কি বাকি মাথা তুলে নিল। আমার ধমকানো কোনো তোকে পান নেই। রাহা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দাদির মুখের দিকে। খুব মনোযোগ দিয়ে গায়ে হাত রেখে শুনেছে নিজের ছোটবেলার গল্প। এতদিন বিকেল বেলায় পান নিয়ে বসেছিল লুকিয়ে, তবুও তুই আমায় খুঁজে পেয়ে দৌড়ে এলি, কত অনুনয় করে মুখে পান নিয়ে আনন্দ সব চিবিয়ে খাচ্ছিলি। তখন তোর বয়স হয়তো 4 কিংবা 5 হবে, ঠিক মনে নেই। বিহাম দাদুভাই স্কুল থেকে এসে দেখলো তোর ঠোঁট লাল। কি যে রাগ করলো সেই দিন, তোকে কান ধরে দাঁড় করিয়ে রাখলো বাগানে। হাতে একটা বড় বাঁশের বোতল নিয়ে বসে রইল সে বাগানে রোদের মাঝে, তোকে কান ধরিয়ে রেখে। ভয়ে নাকি চোখেও পানি এক করে ফেলতি তুই, তবুও সে থামলো না। অনেকক্ষণ ওইভাবে কান ধরিয়ে রেখে নিজের হাত টেনে নিজের গোলে ওর রুমে বাথরুমে নিয়ে গিয়ে নিজের ব্রাশ দিয়ে তোকে ব্রাশ করিয়ে দিল। তোকে জিজ্ঞেস করেছিল আর পান খাবি কি না, তুই মাথা নেড়ে কাঁদো কাঁদো মুখে না করেছিলি। এরপরে না পান খাওয়া ছাড়লি আমার থেকে। রাহার ঘরের মধ্যে চলে গেল, ভাবনার ঘটনাগুলির দৃশ্য আটকাতে লাগলো। মনে করার চেষ্টা করলো সেটা আসলে ওই লোকটাই এমন ছিল। ওই লোক কি ছেলেবেলা থেকে কিছু হতে না হতে তাকে কান ধরিয়ে রাখতো নাকি আবার নিজে যত্ন করতো একেবারে ছোটবেলা থেকে? কি সে তার উপর জোর খাটাতো? এমন সময় নিজ গলায় শোনা গেল বিহান ভাইয়ের। বুকটা ধপ করে উঠল রাহার। কি মনে করে চটজলদি করে বসা থেকে উঠে দাঁড়ালো সে। বারান্দায় এসে দেখলো নিচে সারহান নামক লোকটার সাথে কথা বলছে বিহান ভাই। তার দিকে তাকাতেই বুকটা চটকে উঠল, চোখের পাতা নড়ল না। বুকের ভেতর শুরু হলো আবারও ধুকপুক অনুভূতিটা, মৃদু শান্তি আর অস্বস্তিতা মনে কানাচে ঘুরলো। তবুও চোখ সরাতে মন চাইল না, কেন যেন তাকিয়ে থাকতেই মন চাইলো সুন্দর ওই লোকটার দিকে। তার ধারালো চাহনি, শক্ত চোয়াল, কঠিন কণ্ঠ, সব কিছু যেন তাকে আরও অশান্তি দিল। আচমকাই বিহান খটাস
খানিক উঁচু করে চোখে চোখ পড়ল রাহার সাথে। বিরক্তি কোনো তীর বুঝে তীব্র বেগে এসে দিল রাহার বুকের ভেতরে। এক মুহূর্তের জন্য মনে হলো ওই তীক্ষ্ণ চাহনি তার দম বন্ধ হয়ে দিবে। বুকের বা পাশটায় এত জোরে লাফাচ্ছে যেন ফেটে একাকার হয়ে যাবে। কি সাংঘাতিক তেজস্বী চাহনি ওনার। অল্প সময় রাহাকে পরখ করে নিয়ে বিহান আবারও কথা বলতে লাগলো। 2 মিনিট নিজের মাঝে কি কথা বলে বেরিয়ে যেতে লাগলো। আদর কইরা ডাকুন যান, কাছে একটু আয়া যান, মনের কথা হুইনা যান, কি জাদুতে মারছে আমায় বান। হঠাৎ এমন গানে থেমে গেল বিহান। পা থামালোর পাশে থাকা সারহান। বিহানের ঘাড় বাঁকিয়ে তাকালে 2তলা বারান্দার দিকে। বারান্দায় দাঁড়িয়ে রাহা হাতে প্রাণে নিয়ে তাতে চুন লাগাতে লাগাতে গান ধরছে। পাশেই লতিফা বেগম বাসায়। সারহান পুরো তাজ্জব বনে গেল, থ হয়ে বোকার মতো নিষ্পাপ তাকিয়ে। বিহান চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। রাহা আর চোখে বিহান ভাইকে দেখে হাতে পানটা মুছতে মুছতে আয়েশ নিয়ে আবারও সুর তুলল। হাতটা ধরেন না, ভাব নিয়েন না, কেন কোনো চোখে ভাষা বোঝেন না, জ্বালা দিয়েন না, দূরে যাইয়েন না, মার গিয়ে আমায় খুঁজে পাইবেন না। ও কালাচান একখান বাটা পান খাইয়া যান। গল্প ক্যাপ্টেন বিহান। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।